স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তিস্তা পাড়ের ১১টি স্থানে অবস্থান নিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা। বর্তমান যে নদী খননের কোনো পানি নেই, নদীর দুই পাশে খনন হইলে আমাদের এই শহর অঞ্চলে মানুষগুলো আমরা বাঁচতে পারবো। যে সময় আমাদের পানির দরকার ওই সময় আমরা পানি পাই না। কথা হইলে আমাদের এই নদী বাঁচাইতে হবে। ভাঙনের হিস্সা পূরণ না হওয়া পর্যন্ত আমরা 2 দিন ব্যাপী এখান থেকে ঘরে ফিরবো না। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। কাদামাটি ছিল একদম ওই মধ্যের খাম্বা থেকে, জাহাজটা চলাফেরা এদিকে করতে পারতো না। এখন মাটি কাটার পরে এখন জাহাজটা হ্যাঙ্কার দিতে পারতেছে বা নৌজন ভালো হচ্ছে। পলিথিনে ভর্তি ছিল, এখন ড্রেজিং করার পর অনেক সফলতা আসছে। বিভিন্ন প্লাস্টিক বর্জ্য এবং অন্য বর্জ্য যেগুলো আসছে সেই বর্জ্যগুলো সরানোর মাধ্যমেও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সহায়ক ভূমিকা পালন করছি। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর ও কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় খাল খনন প্রকল্পের কাজ প্রায় শেষ। এরই মধ্যে প্রাণ ফিরেছে তীরবর্তী এলাকায়। তবে বর্জ্য ফেলা বন্ধ না হলে নাব্য রক্ষা কঠিন বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। এ নিয়েও এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচির প্রসঙ্গ। তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতে আমিরুল বাপ্পি, আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পর্যন্ত কর্মসূচির কি অবস্থা, কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন? গালিব, কর্মসূচি যেহেতু দুপুর থেকে শুরু হবে, এখনও সেই অর্থে জনসমাগম হয়নি। হয়তো আমরা আশা করছি যে 12টার পর থেকে জনসমাগমটি শুরু হবে। এবং আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে তিস্তার চর মহিপুর ব্রিজের নিচে সেখানে। এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে মঞ্চ এবং তাঁবু দুটি প্রস্তুত করা হয়েছে। এবং এইখানে মহিপুর ব্রিজের দুই পাশে মোট 3টি জনসমাগম স্থল প্রস্তুত করা হয়েছে। একটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে রংপুর অংশে, এবং অন্য পাশে লালমনিরহাট অংশের জন্য জনসমাগম স্থল প্রস্তুত করা হয়েছে। এই যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, সেই আন্দোলন কিন্তু অনেক বছর ধরেই চলছে এবং ভারত যেটি এখনো পর্যন্ত বাংলাদেশকে দিচ্ছে না তিস্তার পানিটি, এবং সেই জন্য এবং এর পাশাপাশি যে তিস্তার যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল তিস্তা রক্ষায় সেটি বাস্তবায়নের দাবিতেই এই ৪৮ ঘন্টার কর্মসূচি। এবং এইখানে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন এই কর্মসূচি ঘোষণা করেছে এবং এর সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এবং দুপুরেই তারা এই জনসমাগম স্থলে চলে আসবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন বলে আমরা জানি। এবং তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবেন, যেমন অভিন্ন পানি বন্টনের যে চুক্তিটি সেটি যেন বাস্তবায়ন হয় দ্রুত, এবং তিস্তার যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয়। এবং এর পাশাপাশি এই ৪৮ ঘন্টার কর্মসূচিতে সমাবেশের পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ধরনের উপস্থাপনা, যেমন নাটক থাকবে, গান থাকবে, নৃত্য থাকবে, সিনেমা প্রদর্শন করা হবে। এবং আজকে
বিকেল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনি বক্তব্য রাখবেন লালমনিরহাটে, এবং আগামীকাল সন্ধ্যা 7টায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তো এখন কিছু কিছু নেতা কর্মী এই জনসমাগম স্থলে আসতে শুরু করেছেন, কিন্তু এটি আরও অনেক বাড়বে 12টা নাগাদ বলে আমরা ধারণা করছি। তো এই যে গত অনেক বছর ধরে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশ পায় না, সেটার জন্য আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো, তারই একটা অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলন এই সংগঠনটি এই 48 ঘন্টার কর্মসূচি দিয়েছে। এবং এই কর্মসূচিকে ঘিরে আমরা গত কয়েকদিন ধরেই সাজ রব দেখছি। গতকাল আমি ছিলাম আরেকটি পয়েন্টে, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ছিলাম, সেখানেও আমি দেখেছি একই রকম আয়োজনের প্রস্তুতি এবং তাঁবু টাঙানো হয়েছে। যারা কর্মীরা থাকবেন তাদের থাকার জন্য রাতের ব্যবস্থা করা হয়েছে, তাদের স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেককে যে এই 48 ঘন্টা টানা তারা থাকবেন সেরকম প্রস্তুতি নিয়েই আসার কথা জানানো হচ্ছে বারবার। এবং এখান থেকে তারা আগামীকালকে রাত 12টা নাগাদ যে শেষ যে প্রদর্শনীটি হবে সেই প্রদর্শনী শেষ করে তারপরে তারা বাড়ি ফিরবেন, এরকমটি আমাদের কাছে তথ্য আছে। এবং যেহেতু এটা লম্বা সময়ের জন্য তারা থাকবেন, সেরকম প্রস্তুতি সব জায়গাতেই আমরা লক্ষ্য করছি। এবং এই যে বাংলাদেশের যে তিস্তা নদীর 115 কিলোমিটার অংশ, এই 115 কিলোমিটার অংশের 11টি পয়েন্টে থাকবেন এখান যারা এই নদী রক্ষা আন্দোলনের সাথে জড়িত যারা আছেন তারা, এবং এর সাথে যারা সংহতি প্রকাশ করেছেন যেসব রাজনৈতিক এবং সামাজিক সংগঠন, তারা সবাই এই আন্দোলনের সাথে এবং এই কর্মসূচির সাথে লাগাতার থাকবেন এইটাই। এবং তাদের একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন। তো এই ছিল আমার কাছে মহিপুর থেকে সবশেষ অবস্থা। গাইবান্ধার সুন্দরগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে 48 ঘন্টার এই যে কর্মসূচি, এটি আসলে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, এটি বাস্তবায়ন আসলে ইতিবাচক কী ধরনের প্রভাব পড়তে পারে? এখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন? হ্যাঁ গালিব, যেমনটি জানছিলাম রংপুরে সহকর্মী আমিরুল বাপ্পির কাছ থেকে, তেমনই এরকম একটি অবস্থান কর্মসূচি এখানেও শুরু হয়েছে। এখানে সকাল থেকে এখানে মঞ্চ করা হয়েছে। এখানে যে জিনিসটি আস্তে আস্তে মানুষ আসতে শুরু করেছে। আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা সুন্দরগঞ্জে, এখানে যে তিস্তা নদী যেখানে শেষ হতে যাচ্ছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই পয়েন্টটিতে। 48 ঘন্টা যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু আজকে প্রথম দিন, এবং 12টার নাগাদই এখানে কর্মসূচিটা জোরদারভাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু কিছু কিছু লোকজন, এখানে আশেপাশের লোকজন এখানে যারা আন্দোলন করবেন তারা এখানে আসছেন, এবং তারা কিন্তু স্লোগান দিয়ে আসছেন, জাগো বাহে তিস্তা বাঁচাও, এরকম স্লোগানগুলো তাদের মুখে মুখে শোনা যাচ্ছে। আর তারা যেটি বলছেন যে এই তিস্তা এই অবস্থায় পানির ন্যায্য হিস্সা, এখানে ভারত থেকে ন্যায্য হিস্সা পাওয়া যাচ্ছে না। তারপরে যে এখানে মেগা প্রকল্প যেটা বলা হচ্ছে তিস্তার, সে প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে না। অথচ প্রায় 15-16 বছর থেকে এখানকার মানুষ জানিয়ে আসছে যে অল্প দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং তিস্তা পারে মানুষ একটু স্বস্তিতে তারা থাকতে পারবেন। কিন্তু সেই জিনিসটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। ফলে এই তিস্তা পারে যে মানুষ রয়েছেন, 115 কিলোমিটার অববাহিকায় যে তিস্তা নদী, সেই নদীর অববাহিকায় যে মানুষগুলো রয়েছেন তারা এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এমনটি তারা দাবি করছেন। আর এখানে তিস্তা নদী যদি এই ন্যায্য হিস্সা পাওয়া যায়, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে এই নদী পারে মানুষগুলো যে সুবিধাটা পাবে সেটি হলো এই নদী পাড়ের যে ফসল, যে কৃষি জমি, এই কৃষি জমিতে তারা কিন্তু উৎপাদন করতে পারবেন। দ্বিতীয়ত এখানে যে মাছ শূন্য যে তিস্তা নদী, মাছ নাই বললে চলে, সে মাছের একটা স্থল পাবেন, যেখানে মাছে ভাতে বাঙালি, সে মাছের একটা স্থল পাবেন। তা বাদে যে পানি যখন
যখনই বন্যা আসে তখনই কিন্তু দুই পারে ভাঙতে থাকে এবং নতুন নতুন জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়, মানুষের বসত বাড়ি ঘর ভিটা সব চলে যায়, সেখান থেকে তারা রক্ষা পেতে পারেন। এভাবে তারা বলছেন যে তিস্তা যতদিন পর্যন্ত এই বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর আজকে যে আন্দোলন ঘোষণা যেটি করা হয়েছে, তিস্তা রক্ষা আন্দোলন কমিটি ঘোষণা করেছেন, তার সাথে বিএনপি সহ অনেক সমমানা দল এই তিস্তা নদী যে আন্দোলন চান তার সমমানা দলগুলো তারা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং এখানে 11টি পয়েন্টে কিন্তু এই কর্মসূচি একসাথে কিন্তু শুরু হবে এবং এই কর্মসূচিগুলো কালকে সন্ধ্যা পর্যন্ত চলবে। আর আমি সুন্দরগঞ্জে যে হরিপুরে যে স্থানটিতে রয়েছি সে স্থানটিতে কিন্তু এখানে যে তিস্তা নদী দেখা যাচ্ছে, এখানে একটা ব্রিজ হয়েছে, এরপরে ব্রিজের ওই পারটা কিন্তু কুড়িগ্রাম, এই কুড়িগ্রামে মানুষও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখানে গাইবান্ধার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কিন্তু একদম এই বিষয়টা কিন্তু একটা যে এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তিস্তার একটা সুব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা খণ্ড খণ্ড মিছিল করছেন এবং আজকে বিকালে কিন্তু একটা মশাল মিছিলও করবেন নদীর পারে। এইভাবে কিন্তু তাদের আন্দোলনটা চালিয়ে যাবেন। এখানে এই আন্দোলনে যে নেতা সেটি বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আসার কথা, তার সাথে আরও যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং আগামীকালও কিন্তু এই প্রোগ্রামটা চলবে এবং এই প্রোগ্রামটা বিভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে মশাল মিছিল থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আরও অনেক কিছু থাকবে যাতে করে এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেন অংশগ্রহণ করতে পারে এবং যে দাবিটি, যে ন্যায্য দাবিটি, ন্যায্য পানির হিস্যার দাবিটি, এটা তারা বাস্তবায়ন চান। যতই তারা আন্দোলন করতে হোক সে আন্দোলন করবেন। এই জাগো ভাইয়ে উত্তরবঙ্গের যে মানুষগুলো তারা জাগতে বলছেন এবং তারা এখানে সবাই জাগ্রত হবেন এবং এর যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা তিস্তা নদীর সেটি তারা বাস্তবায়ন দেখেই যেতে চান এবং এটি বাস্তবায়ন হলে এই এলাকার 5 জেলা সহ গোটা বাংলাদেশের যে একটা পরিবর্তন, বিশেষ করে কৃষি খাতে তাদের বিভিন্ন সময় যে নদীর পার বাঁধতে যে খরচ হয় সেখান থেকে রক্ষা পাওয়া সহ সব কিছুই যেন তারা একটা অনুকূল পরিবেশে তারা পাবেন এবং সেটি দেখতে চান। তো এই ছিল আমার কাছে গালিব যে আমাদের সুন্দরগঞ্জে যে তিস্তা পাড় থেকে সর্বশেষ। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর এবং কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় 4 কিলোমিটার এলাকায় 8টি খালের মুখ খনন এবং বর্জ্য অপসারণের কাজ শেষের পথে। এতে কর্ণফুলী নদীর বাকলিয়া ও নতুন ব্রিজ এলাকায় লাইটারের জাহাজ ও ফিশিং বোট সহজে চলাচল করায় প্রাণ ফিরেছে নদীর তীরবর্তী জনজীবনে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হলেও নদীতে বর্জ্য পড়া রোধ করা না গেলে নাব্যতা রক্ষা করা কঠিন হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড এবং অন্যান্য স্থাপনার অবস্থান। তাই কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা করা বন্দর এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ প্রতিনিয়ত জোয়ারের পানির সাথে 60 লাখ নগরবাসীর ফেলা পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এসে পড়ছে নদীতে। 37টি খাল দিয়ে প্রতিদিন প্রায় 2000 টন কঠিন বর্জ্য পড়ে ভরাট হচ্ছে এই নদী। এতে বাকুলিয়া ও নতুন ব্রিজ এলাকায় পলি জমে নদীর নাব্যতা কমায় ওই অংশে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় আর বর্ষায় ডুবে যায় নগরী। এই প্রেক্ষাপটে 2013 সালে 229 কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানকে ক্যাপিটাল রেজিংয়ের কাজ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে অনভিজ্ঞতার কারণে অর্ধেক কাজ রেখেই চলে যায় ঠিকাদার। পরে 2018 সালে সদরঘাট থেকে বাকুলিয়ার চর পর্যন্ত ড্রেজিং করতে 242 কোটি টাকায় নৌবাহিনীকে কাজ দেয় বন্দর কর্তৃপক্ষ। সেই ব্যয় বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 295 কোটি টাকায়। ইতিমধ্যে 55 লাখ ঘনমিটার বর্জ্য ও পলি খননের কাজ শেষ। তবে 8টি খালের মুখে পলিথিন, প্লাস্টিক সহ 7 মিটারের বর্জ্যের স্তর খনন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমাদের এই প্রকল্পের অংশ হিসেবে যে তাদের যে বিভিন্ন জাহাজের যে চলাচল, সেই চলাচলটা নিশ্চিত করছি। সেই সাথে সাথে যে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য এবং অন্য বর্জ্য যেগুলো আসছে সেই বর্জ্যগুলো সরানোর মাধ্যমেও আমরা আমাদের যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সহায়ক ভূমিকা পালন করছি।
কর্ণফুলী নদীতে খননের কারণে বর্তমানে লাইটের জাহাজ, নোঙ্গর ও ফিশিং বোট নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি ব্যবসায়ী ও জেলেরা। কাদামাটি ছিল একদম ওই মধ্যের খাম্বা থেকে, জাহাজটা চলাফেরা এদিকে করতে পারতো না। এখন মাটি কাটার পরে এখন জাহাজটা হ্যাঙ্কার দিতে পারতেছে বা নৌজন বালা হচ্ছে। বেশিরভাগ পলিথিন ছিল, পলিথিনে ভর্তি ছিল। এখন ড্রেজিং করার পর অনেক সফলতা আসছে। তবে নদীতে বর্জ্য পড়া রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সারা বছরই নিয়মিত ড্রেজিং করতে হবে। এক্ষেত্রে জোয়ারের পানি নগরীতে প্রবেশ ঠেকাতে সিডিএ বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করলেও সেগুলো যথেষ্ট প্রশস্ত নয় বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। ড্রেজিংয়ের মাধ্যমে আমার পানির ফ্লোটা ঠিক রেখেছি। এটা শহরের ভিতরের অংশে যদি সিল ট্র্যাপের ব্যবস্থা করা হয়, তাহলে শহরে যেটা ওপেন, যেটা বর্জ্য প্লাস্টিক, পলিথিন এবং মানুষের ব্যবহৃত বর্জ্যসমূহ সরাসরি যদি নদীতে না আসে, তাহলে নদীর এই যে সিলট্রেশনের হার অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমাদের ড্রেজিংয়ের খরচও অনেক কমে আসবে। আগামী জুনের মধ্যে ড্রেজিংয়ের মাধ্যমে আরও 7 লাখ ঘনমিটার মাটি তোলা হবে নদী থেকে। তবে নদীতে বর্জ্যের প্রবেশ আটকাতে গার্বেজ ট্র্যাপ নির্মাণের আহ্বান চট্টগ্রাম বন্দরের। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। চৌডাঙ্গার দর্শনা এলাকায় তিন দিনে উদ্ধার করা হয়েছে 6টি বোমা। এসব বোমা নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছেছে র্যাব 5-এর বোম ডিসপোজাল টিম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক বোমা নিষ্ক্রিয় কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং উদ্ধার হওয়া বোমা কতটুকু বিধ্বংসী ছিল? গালিব, চুয়াডাঙ্গা 6টি বোমা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবারে একটি বোমা, এর একদিন পরেই আসলে শনিবারেও আসলে একটি বোমা উদ্ধার করা হয়। এরপর কিন্তু আসলে গতকাল 4টি বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু রাজশাহী যে র্যাবের যে 5-এর বোমা নিষ্ক্রিয়কারী যে সদস্যরা আছে তারা চুয়াডাঙ্গায় এসেছেন এবং এই যে 4টি বোমা উদ্ধার করা হয়েছে গতকাল, সেটি কিন্তু আসলে নিষ্ক্রিয় করার আসলে প্রক্রিয়া চলছে। বিকাল নাগাদ আসলে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি গালিব, যে গত বৃহস্পতিবারে যে যখন একটি বোমা ঠিক কেরু যে চিনিকলের জেনারেল অফিস রয়েছে, সেই জেনারেল অফিসের সামনেই যখন একটি বোমা উদ্ধার করা হয়, তারপর পরই কিন্তু এই চিনিকলের আশপাশের এলাকার যারা বাসিন্দা রয়েছে এবং চিনিকলের শ্রমিক যারা আছে তারা কিন্তু তাদের মাঝে কিন্তু আতঙ্ক আসলে বিরাজ করে। এরপরেই আসলে ওই দিনই আসলে রাজশাহীর র্যাবের 5-এর বোমা নিষ্ক্রিয়কারী সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। এর ঠিক একদিন পরেই শনিবারে যখন আসলে আবারও একটি বোমা উদ্ধার করা হয় জেনারেল অফিসের ঠিক সামনে থেকেই, তখন কিন্তু আসলে আতঙ্কের যে মাত্রা সেটি কিন্তু আসলে এলাকাবাসীর মাঝে আরো বেড়ে যায়। এরপরে গতকাল ঠিক একজন শ্রমিক নেতা রয়েছে, সেই শ্রমিক নেতার অফিসের ঠিক পেছনেই কিন্তু আরো শক্তিশালী 4টি বোমা উদ্ধার করে। এখন পর্যন্ত আমার সাথে কেরুর যিনি ব্যবস্থাপক, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আসলে চিহ্নিত করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে জড়িত যারা আছে তাদেরকে অতি দ্রুত আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো গালিব, আমার কাছে কেরু অ্যান্ড চিনিকল থেকে এই ছিল সবশেষ। গালিব। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। অপহরণের 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি বান্দরবানের রাবার বাগানের 26 শ্রমিকের। উল্টো প্রত্যেকের জন্য 50,000 টাকা করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অস্ত্রের মুখে শ্রমিকদের অপহরণ করা হয়। তারা সবাই কক্সবাজারের রামু, ঈদগাহ ও বান্দরবানের নাইখাংছড়ির বাসিন্দা। অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ায় মুরুংঝিরি ও আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে লামা থানার ওসি জানিয়েছেন, 26 শ্রমিককে উদ্ধারের অভিযানে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। এর আগে গেল জানুয়ারি-ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 2 দফায় 10 জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পাসপোর্ট ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তে
স্বস্তি ফিরেছে প্রত্যাশীদের মাঝে। পুলিশি হয়রানি বন্ধে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তারা। এ নিয়ে আরও জানতে চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পুলিশি ভেরিফিকেশন বন্ধ নিয়ে পাসপোর্ট প্রত্যাশীরা কি বলছেন? পুলিশ ভেরিফিকেশন বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে সেটি নিয়ে যারা পাসপোর্ট প্রত্যাশী রয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে পুলিশ ভেরিফিকেশনের নামে মূলত যারা পাসপোর্ট প্রত্যাশী তাদেরকে নানানভাবে হয়রানি করা হয় এবং ক্ষেত্র বিশেষে পুলিশের অনৈতিক আবদার মেটাতে হয় বলেও কিন্তু তারা অভিযোগ করেছেন এবং এই বিষয়গুলো থেকে তারা এখন মুক্তি পাবে সেটি ভেবেই কিন্তু তাদের মনে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তারা বলছেন যেহেতু তাদের পাসপোর্ট করার ক্ষেত্রে নানান ধরনের সনদ দিতে হয়, জাতীয়তা প্রমাণের প্রমাণপত্র দিতে হয়, এনআইডি দিতে হয়, সেই বিষয়গুলো দিয়েই মূলত নাগরিক অধিকার হিসেবে তারা পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন এবং সরকার সেই বিষয়টি বিবেচনা করবে এমন আশ্বাসের খবরে তাদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরেছে। এবং আমরা এসে এমনও দেখেছি যে সাবেক পুলিশ কর্মকর্তার সন্তান তিনি যখন নিজের পাসপোর্ট করতে আসছেন তখন কিন্তু তাকেও ভোগান্তির শিকার হচ্ছে এবং তাকে কিন্তু দ্বিতীয় দফায় আবারও ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং তিনি কিন্তু সেটি নিয়ে নিজের আক্ষেপের কথা জানাচ্ছিলেন। এবং এর পাশাপাশি যদি বলি যে পাসপোর্টের এই ভেরিফিকেশনের ক্ষেত্রে বড় বাধা যেটি হচ্ছে, অনেকেই কর্মক্ষেত্রে নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি হয়তোবা গ্রামের বাড়ির বাইরে বিভিন্ন শহরে অবস্থান করেন। তখন যিনি শহরে আবেদন করেন, পরবর্তীতে তার ভেরিফিকেশনের জন্য গ্রামে যে পুলিশ যায় তখন তাকে না পেয়ে কিন্তু নানান ধরনের হয়রানি করা হয় এবং অনেক সময় নিজেকে সেই গ্রামে উপস্থিত হয়ে তাকে কিন্তু প্রমাণ করতে হয় যে তিনি সেই গ্রামের বাসিন্দা। সেক্ষেত্রে তার সময় এবং অর্থ দুটি অপচয় হচ্ছে। এই যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো যাতে নিরসন হয় সেটি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলছেন যে সেটি এই যে সরকারের সিদ্ধান্ত সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। এবং আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে বিপরীত বক্তব্য রয়েছে, সেটি হচ্ছে যে আসলে যেহেতু বাংলাদেশে এখন রোহিঙ্গাদের একটি ইস্যু রয়েছে, সেই রোহিঙ্গারাও যাতে পাসপোর্ট পেয়ে না যায় সেই জায়গাটিকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রাখা কিংবা না রাখার পাশাপাশি তারা যাতে ভোটার পাসপোর্ট পেতে না পারে সেটি নিশ্চিত করতে হবে এবং কোনো অপরাধী যদি পাসপোর্ট পেয়ে যান সেটিতে কি হবে সেই বিষয়গুলো বিবেচনার জন্য কিন্তু সচেতন নাগরিকরা অনুরোধ জানাচ্ছেন। গালিব, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। জনশক্তি রপ্তানিতে শীর্ষ জেলা কুমিল্লায় চাহিদা বাড়ছে কারিগরি শিক্ষার। রেমিটেন্সের প্রভাব বাড়াতে দক্ষ জনশক্তি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রণোদনায় প্রশিক্ষিত করা হচ্ছে তরুণ শিক্ষার্থীদের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল ইসলাম। মাত্র 12 টাকায় ভর্তি আর 3 মাসে 36 টাকা বেতনে দক্ষ জনশক্তি হিসেবে তৈরির সুযোগ পাচ্ছেন তরুণ তরুণীরা। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়নের 12টি ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রবাসে কর্মরত জনশক্তির বড় অংশই অদক্ষ। নানামুখী চ্যালেঞ্জে টিকতে না পেরে প্রতি বছর অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। তাই বহির্বিশ্বে জনশক্তি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো আমলে নিয়ে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হচ্ছে সময় উপযোগী কোর্স। জরিপ বলছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষের 6 মাসের মধ্যেই 15% শিক্ষার্থী বিদেশ গমন করেন। কোর্স সম্পন্নের পর অন্তত অর্ধেক শিক্ষার্থী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়, বাকিদের কর্মসংস্থান হয় দেশেই। অটোমোবাইল লেভেল 1-এর যে কাজগুলো করে আমরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করতে পারি এবং এভাবে কর্মসংস্থানের মাধ্যমে আমরা নিজেদের পরিবার এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। বিদেশে যেহেতু যাব, একজন স্কিল ওয়ার্কার হয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ইচ্ছে, হ্যাঁ, যাতে দেশের যাতে মান উৎপন্ন করতে পারে, রেমিটেন্স যোদ্ধা হতে পারে। ভালো কিছু পাইতেছি, আমরা শিখতে পারতেছি, যেটা আমাদেরকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাইব। বাইরে যাওয়ার পরে দক্ষতার সাথে আমরা কাজ দিতে পারবো এবং আমরা ভালো একটা উন্নত করতে পারবো। কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষায় গুরুত্ব দেয়া হয় কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। ইংরেজির পাশাপাশি চীনা, কোরিয়া, জাপান, হংকংয়ের ভাষায় কথা বলতে চলছে কোর্স। মাত্র 1000 টাকায় 4 থেকে 6 মাসে বিদেশি ভাষা শিখছে শিক্ষার্থীরা। ভাষাগত স্কিল যতটুকু বেশি তার জন্য জাপানের রাস্তা ততটুকু সহজ। সুতরাং তার পুরোটাই জাপানের লাইফটা নির্ভর করবে তার ভাষাগত দক্ষতার উপর। লিখিত, শারীরিক, মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা 40 জন স্টুডেন্ট নেই, হয়তো বা 10 জন ওয়েটিং বেশি থাকে। প্রশিক্ষকরা জানায়, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি। বিশ্ববাজারে দক্ষ শ্রমিক রপ্তানির ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের উপরে আমরা প্রশিক্ষণ দিই, যারা তারা বিদেশে গিয়ে যাতে ভালোভাবে কাজ করে ইনকাম করতে পারে এবং দেশের রেমিটেন্সে সহযোগিতা করতে পারে। বিভিন্ন এখানে কোর্স আছে, এখানে অটোমেটিক মেকানিক্স, ড্রাইভিং আছে, ইলেকট্রিক্যাল আছে, আরএসি আছে, প্লাম্বিং আছে। এই বিভিন্ন অকুপেশনে সাধারণত আমাদের এখান থেকে সৌদি আরবেও যাওয়ার একটা মোটামুটি টাকা মূল্যের সার্টিফিকেট অর্জন করার একটা ব্যবস্থা এখানে আছে। বছরে ২৫০০ শিক্ষার্থী নিয়মিত ট্রেড কোর্সে অংশগ্রহণ করছে। গেল বছর ৩৪,০০০ বিদেশগামী এখানে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেছে। কারিগরি কোর্স শেষে মধ্যপ্রাচ্যে সরাসরি সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিয়ে উচ্চ বেতনের চাকুরিও পাচ্ছেন শিক্ষার্থীরা। বিদেশে যারা যাচ্ছে একবারেই মানে যাদের ভিসা যারা পেয়ে গেছে এরকম বা খুব কাছাকাছি সময় বিদেশ যাবে, তাদের আমাদের 3 দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে চালু আছে। যারা এখান থেকে ট্রেনিংয়ের পরপরই হয়তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেলে খুব অল্প সময়ের ভিতরেই তারা বিদেশ চলে যাবে। ১৯৭৭ সালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বছরে গড়ে ১ লাখ জনশক্তি রপ্তানি হয়। সব মিলিয়ে জেলার প্রায় ১৪ লাখ প্রবাসী বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। আবারও তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচির খবর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ৪৮ ঘন্টার কর্মসূচি, এই যে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে এই কর্মসূচি কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেখানকার জনগণ কিংবা মানুষ কি বলছে, আর সেখানকার স্বতঃস্ফূর্ত জনসমাগম কেমন দেখছেন? মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এটির সাথে এই যে কর্মযজ্ঞ এবং 2 দিন ব্যাপী যে কার্যক্রম সেটির সাথে যুক্ত, সেটি বুঝতে হলে আমি আরও আজকের আগে থেকে যদি বলি, এই জনপদের সাথে তাদের এই যে দাবি, তিস্তা মহাপরিকল্পনা কিংবা সেই সাথে তিস্তার ন্যায্য হিস্যা দাবি পানির, এই দাবিগুলো কিন্তু তাদের আসলে প্রজন্ম পর প্রজন্মই কিন্তু এই দাবির সাথে যুক্ত। এবং এখন আমার ক্যামেরার ফ্রেমে যেটি দেখতে পাচ্ছেন তাঁবু দেখা যাচ্ছে, আমরা একেবারে উপর থেকে দেখতে পাচ্ছি। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এটির সাথে যুক্ত হয়েছে তার প্রমাণ এটি তাঁবু দিয়ে এখানে আমরা দেখেছি তারা আরও আগে থেকে 2-1 দিন আগে থেকে এখানে এসে অবস্থান নিয়েছে একেবারে তিস্তা পারে। আমরা কাউনিয়া যেই রেল সেতু রয়েছে এবং সড়ক সেতু, আমরা সড়ক সেতুতে রয়েছে, সামনে রেল সেতু দেখতে পাচ্ছেন এবং রেল সেতুর সামনে যে তিস্তার যে খরার যে প্রতিচ্ছবি সেটি কিন্তু দেখাই যাচ্ছে। এবং সে চরেই কিন্তু তাঁবু গেড়ে এখানকার যে জনপদের রংপুর বিভাগের 5টি জেলা যারা এই ন্যায্য হিস্যার দাবিতে বহুদিন যাবৎ আন্দোলন করে আসছে, তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং এই আন্দোলন যে শুধুমাত্র কোনো সামাজিক আন্দোলন তা কিন্তু না, রাষ্ট্রীয় যে সকল রাজনৈতিক দল, বিএনপি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এখানে কাজ করছে, তাছাড়া তাদের শরিক দলগুলো রয়েছে, এখানকার স্থানীয় যারা সংস্কৃতি মনা মানুষ রয়েছে, সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, সে সব মানুষরাও কিন্তু এটির সাথে যুক্ত হয়েছে। আপামর যে জনগণ রয়েছে উত্তর জনপদের খেটে খাওয়া মানুষ, আমরা যেটি দেখছি লুঙ্গি পরে গায়ে একটি গামছা পেঁচিয়ে এবং এখানকার দেশীয় যে পোশাক সেগুলো পরে কিন্তু অনেকেই এখানে ছুটে এসেছেন। কৃষক, শ্রমিক জনতা, রাজনীতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব এবং সেই সাথে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যত ধরনের মানুষ রয়েছে এই জনপদে সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এটার সাথে একত্রতা প্রকাশ করেছে। এবং এই 2 দিন ব্যাপী টানা যে কর্মসূচি, সে টানা কর্মসূচি আমরা যেটি জানি প্রধান সমন্বয়ক হিসাবে এই কর্মসূচি কাজ করছে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি যেটি বলেছেন, এই যে এই মানুষের এতদিনে যে চাওয়া সেটি গত 15 বছরে মানুষ কথা বলতে পারেনি কিংবা এরকম একটি দাবি আদায়ের জন্য একটি কর্মসূচি পর্যন্ত সেভাবে বড় পরিসরে ঘোষণা করতে পারেনি। তবে এটি যেহেতু ন্যায্য দাবি এবং বহুদিনের দাবি, সেটি এই ন্যায্য হিস্যার দাবিতে নদী যে গর্ভের যে মানুষরা রয়েছে, নদীর পাড়ের যে মানুষরা রয়েছেন, তাদের এই দাবি পূরণের জন্য তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এই লালমনিরহাট, রংপুর সহ এই 5টি জেলার যে মানুষরা তারা এসেছে এবং 11টি পয়েন্টে গালিব
আজকে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই অস্থায়ী তাঁবুর মধ্যেই তারা কিন্তু গত রাত থেকে নিচে খড় বিছিয়ে, কিছুটা শীত এখনো রয়েছে এই জনপদে, তারপরও এখানে এসে মানুষ অবস্থান নিচ্ছে তার ন্যায্য অধিকারের দাবিতে। এবং আজকের এটি যে আনুষ্ঠানিক যে কার্যক্রম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দুপুর 2টায় শুরু হবে, তারপরেই দলীয় সঙ্গীত এবং সেই সাথে এখানকার আঞ্চলিক সঙ্গীতগুলো এখন শুরু হয়েছে। আঞ্চলিক সঙ্গীত দিয়ে একেবারে রাত 2টা পর্যন্ত লাগাতার কর্মসূচি এখানে চলবে এবং আগামীকালও এখানকার যে সকাল থেকে যে কর্মসূচি সেটি শুরু হবে। তো গালিব, এই ছিল আমার কাছে কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছেন। গেল রাতে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় রোববার রাত 9:30টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী দম্পতি। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাত 11টার দিকে একই এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক পথচারীর মৃত্যু হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। এ নিয়ে আরো জানাতে বরিশাল মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বসন্ত বরণ উৎসব ঘিরে কি কি আয়োজন থাকছে? গালিব, সকাল 10:30 থেকে বরিশালে বৎসবরণকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন রয়েছে এবং বরিশালের যে মহিলা কলেজ রয়েছে সেই কলেজেই কিন্তু এই আয়োজনটি হচ্ছে এবং সেখানে প্রথমেই গান দিয়ে শুরু হয়েছিল ফাগুনের সেই গান, এর পরপরই নৃত্য, আবৃত্তি এবং নানা ধরনের আয়োজন রয়েছে এবং এই উৎসবকে কেন্দ্র করে এই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের পিঠাপুলির দোকান এবং বিভিন্ন ধরনের পোশাক গহনার দোকান মানে কিন্তু নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে মঞ্চে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। এখন কিন্তু সেই আয়োজনের অংশ হিসেবে একটি নৃত্য তারা পরিবেশন করবে বলে জানানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা সেই সকাল থেকেই নানা ধরনের সাজে এই কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো মাঠ এখন আসলে শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত বলা যায়। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বসন্তের নানা সাজে কিন্তু তারা সেজে এই ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন এবং ছবি তুলছেন বিভিন্ন সহপাঠীদের সাথে, যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে। নানাভাবে তারা এই আয়োজনটি উদযাপন করছেন এবং একটু দেরিতে হলেও তারা যে এই উৎসবটিতে আনন্দ করতে পারছেন কিংবা এই উৎসবটি উদযাপন করতে পারছেন তাতে তারা কিন্তু খুব সন্তোষ প্রকাশ করেছেন এবং বারবার যেন প্রতি বছর এই বসন্ত উৎসবকে তারা এভাবে বরণ করে নিতে পারেন এমনটাও প্রত্যাশা করছেন। এবং এই মুহূর্তে দেখছেন মঞ্চে কিন্তু একটি দারুণ উপস্থাপনাও চলছে, বিশেষ করে বাংলাদেশের যে গান রয়েছে সেই গানের সাথে নাচ অনুষ্ঠিত হচ্ছে এবং এরকম ভাবেই কিন্তু সকাল থেকে তারা নানা ধরনের আয়োজনে এই বৎসবরণকে উদযাপন করছেন এবং শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকরা যারা রয়েছেন তারাও কিন্তু একই সাথে এই মঞ্চে অনুষ্ঠানগুলো উপভোগ করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সাজে শিক্ষার্থীরা এই কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন এবং বসন্তের যে সাজ সেই সাজটি কিন্তু আমরা পুরোপুরি লক্ষ্য করেছি। এবং আরেকটু জানিয়ে রাখি যে বর্ষবরণকে ঘিরে বরিশালে নানা আয়োজন করা হয়ে থাকে, তবে এবছর একটু ভিন্ন চিত্র দেখা গেছে, একটু দেরিতে হলেও আজকে কিন্তু সেই মহিলা কলেজে প্রতি বছরের ন্যায় এবছর এই আয়োজনটি করা হয়েছে এবং এই আয়োজনে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং গানের মধ্যে সেই ফাগুনের একটি দোলা, নাচের মধ্যে সেই ফাগুনের একটি দোলা, সেগুলো কিন্তু তারা রাখার চেষ্টা করেছেন। এবং প্রকৃতিতে বসন্ত কিছুদিন আগে চলে এলেও সেই বসন্তকে উদযাপন করছে এই নগরীর মহিলা কলেজের শিক্ষার্থীরা নানাভাবে এবং এতে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং এই আয়োজনটি আসলে উৎসব মুখর করার জন্য তারা কাজ করছেন এমনটিও তারা জানিয়েছেন এবং আগামীতে এই উৎসবকে এরকম ভাবেই উৎসব মুখর পরিবেশে তারা আয়োজন করবেন এমনটাও প্রত্যাশা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন জায়গায় বসন্তকে ঘিরে আসলে অনুষ্ঠান থাকে, তবে এবছর এই একটি অনুষ্ঠানই বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বসন্তকে ঘিরে এবং এই উৎসবকে ঘিরে যারা আছে তারা কিন্তু বরিশালের এই জায়গাটিতে আসছেন এবং এই উৎসবকে উদযাপন করছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, বরিশালে বসন্ত বরণের উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। ফেব্রুয়ারি মাসে কদরবাড়ে বায়ান্নর ভাষা শহীদ আব্দুস সালামের নিজ গ্রাম
সালামনগর ও স্মৃতি জাদুঘরের। এ সময় নানামুখী আয়োজন ও কর্মতৎপরতা দেখা গেলেও সারা বছর নিস্তব্ধ থাকে জাদুঘরটি। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে সালামের গ্রাম ও স্মৃতি জাদুঘর। বিগত জুলাই আগস্টের ভয়াবহ বন্যায় জাদুঘরটি ডুবে বই ও তাক সহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যা এখনও মেরামত করা হয়নি। সুলাইমান ডালিমের তথ্য ছবিতে বিস্তারিত। 52 ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে 2008 সালে তার নিজ গ্রাম ফেনীর দাগনভূঞার সালামনগরে প্রতিষ্ঠিত হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, যা ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। প্রতিষ্ঠার পর থেকে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখতে নানান প্রান্ত থেকে ছুটে আসতেন অনেকেই। কিন্তু বর্তমানে নানা অব্যবস্থাপনায় গ্রন্থাগারটির আজ ভঙ্গুর দশা। নেই আগের মতো পাঠক ও দর্শনার্থী। ফেনী জেলা পরিষদ থেকে মাস্টার রোল বেতনের একজন লাইব্রেরিয়ান ও কেয়ারটেকার দায়িত্ব পালন করলেও পাঠক ও দর্শনার্থী না থাকায় হতাশ তারাও। গেল বছরের আগস্টের বন্যার সময় ডুবে যায় এই জাদুঘরের বই ও তাক। পরে রোদে শুকিয়ে বইগুলোকে কিছুটা পাঠযোগ্য করা গেলেও তাক নষ্ট হয়, টেবিলের ওপর স্থান পেয়েছে সেসব বই, যাতে অগোছালো অবস্থায় বেহাল দশায় পাঠাগার। সারা বছরই কোনো খোঁজখবর থাকে না, কিন্তু ফেব্রুয়ারি মাস এলেই এটার কদর বেড়ে যায়। সবার প্রশাসন থেকে শুরু করে সবার দর্শনার্থীদের ভিড় হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে পাঠকরা আসে, নতুন বই না পেয়ে ওরা ফিরে যায়। বইগুলো পড়ার জন্য এমন কোনো লোক নেই যে বইগুলো পড়ার জন্য আসে, জাদুঘর খোলা থাকে না ঠিক মতে। বইগুলো এখন আমি টেবিলের উপর রাখছি, তো গুণগত মানও এগুলো নষ্ট হয়ে গেছে। 2018 সালে যে বইগুলো সরকার আমাদেরকে দিয়েছে, আর নতুন কোনো বই আমার এই জাদুঘরে আসে নাই। স্থানীয়রা জানায় জাদুঘরটিতে লাইট না থাকায় সন্ধ্যার পর দর্শনার্থীরা আসতে পারেন না। এছাড়া যাতায়াতের রাস্তার ভঙ্গুর দশায় অনীহা প্রকাশ করেন পাঠক ও দর্শনার্থীরা। আসার পথে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটা ডিভাইড ইউটার্নের দরকার, যে স্পেসটা দরকার সেটা দেয় নাই। অব্যবস্থাপনার এসব বিষয় স্বীকার করে স্থানীয় প্রশাসন বলছে পাঠাগারের উন্নয়ন ও সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় আমাদের যে পাঠাগারের আসবাবপত্র তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে সাথে যে নতুন করে ওখানে কিছু জায়গায় আমার সংস্কার প্রয়োজন। জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা একটা বরাদ্দের জন্য চিঠি দিয়েছি। আশা করছি একটা বরাদ্দ পেলে আমরা সেখানে ফার্নিচার, বই এবং কিছু সংস্কার যে প্রয়োজন আছে সেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদ সালামের স্মৃতি রক্ষায় জাদুঘরটি রক্ষণাবেক্ষণ ও গণমুখী করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। এখন ফেনী। শেষ করছি এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।